তো এখন বুদ্ধিজীবীর মানে হয়ে গেছে যারা বুদ্ধি দিয়ে তৃণমূলকে তেল দিয়ে নিজেদের জীবিকা রক্ষা করেন তারাই বুদ্ধিজীবী। কলকাতা শহর, হাওড়া, প্রত্যন্ত জেলাগুলো রোহিঙ্গা আর বাংলাদেশিদের শহর হয়ে গেছে। অনেকেই সমাজটাকে না চিনে এমএলএ আর এমপি চরিত্রে অভিনয় করতে নেমে পড়েছেন। তৃণমূলের রাজনীতির মানে হচ্ছে যে রাজা হয়ে নীতি চুরি করো, এটাই রাজনীতি। আমরা জানতেই তো পারিনি যে কমিউনিজম তৈরি হয়েছে তো রক্তপাতের ওপরে। নমস্কার, অঙ্কাল বাংলা ডিজিটালে আপনাদের স্বাগত। আর আমি আপনাদের সঙ্গে বিশ্বজিৎ। এই মুহূর্তে আমার বিশেষ অতিথি নেতা অভিনেতা রুদ্রনীল ঘোষ। বুদ্ধিজীবী বলতে কি কোনো সংজ্ঞা বলতে গেলে হঠাৎ বুদ্ধিজীবীরা কোথায়? পথে নেই না, বুদ্ধিজীবীর মানেটা এখন অন্য। বুদ্ধিজীবীর আগে মানে ছিল নিরপেক্ষভাবে রাজশক্তি যাদের হাতে রয়েছে, অর্থাৎ যারা রাজা বা যারা রাষ্ট্র পরিচালনা করেন, রাজ্য পরিচালনা করেন, সমাজের বিভিন্ন স্তরের মানুষের যে যে উপকারগুলো করা হলো না তাদের সুবিধে অসুবিধেগুলো নিরপেক্ষভাবে রাজার কানে তুলে ধরা। তারা যেহেতু পরিচিত বা বিখ্যাত বা সমাদৃত, তাদের কথা রাজা শুনে যে কাজ রাজার ফাঁকি রয়ে গেল করা বা ভুলে গেছিলেন বা নজর দেননি সেটা তারা করে দিতেন। এই মানুষকে বলা হতো বুদ্ধিজীবী। অর্থাৎ বুদ্ধি দিতেন রাজাকে রাজধর্ম পালনের। আর আজকের দিনে দাঁড়িয়ে তৃণমূলের পাল্লায় পড়ে প্রাণ ভয়, নালে খুন হয়ে যাবে, নালে মেয়ে বাড়ি ফিরবে না লেখক কবি শিল্পীর, জানতে পারবে ছেলের হাতে পুলিশ গাঁজা হাতে পুরে দিয়ে পুলিশই অ্যারেস্ট করে নিয়ে চলে গেছে। যা করে পুলিশ আর কি পশ্চিমবঙ্গে, পুলিশ এটা করতে চায় না, পুলিশ মন্ত্রী এটা করান ওনার পুলিশদের দিয়ে। তো এখন বুদ্ধিজীবীর মানে হয়ে গেছে যারা বুদ্ধি দিয়ে তৃণমূলকে তেল দিয়ে নিজেদের জীবিকা রক্ষা করেন তারাই বুদ্ধিজীবী। বলতে খারাপ লাগছে, কারণ তারা প্রত্যেকেই আমার অগ্রজ। তাদের থেকেই আমি অনেক কিছু প্রতিবাদ করা শিখেছি, কথা বলা শিখেছি, অভিনয় শিখেছি, প্রতিবাদী কবিতা লেখা শিখেছি, অন্যান্য লেখা শিখেছি। তারা ভয় পেয়ে চুপ করে গেছেন। কিন্তু এই আমাদের মতো কিছু মানুষ রয়েছেন, আমি একা নই, লড়াই করছি। কি হবে? ক্ষতি হয়েছে, আরও ক্ষতি হবে, কিন্তু রাজ্যটাকে বড্ড ভালোবাসি। আমার রাজ্যে কবি বলেছিলেন সোনার বাংলা, যেটা বারবার নরেন্দ্র মোদীজি এসে বলেন সোনার বাংলা। যে বাংলা রাজনীতির দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে ভারতবর্ষকে পথ দেখাতো, এখন সেটা চোরের রাজ্য হয়ে গেছে। অন্য রাজ্যে গেলে যারাই আমাদের কথা শুনছেন, অন্য রাজ্যে গেলে জিজ্ঞেস করে আজ কি চোর ধরা পড়লো। খারাপ লাগে যখন ছেলে মেয়েগুলো বাইরে চলে যায়। কলকাতা শহর, হাওড়া, প্রত্যন্ত জেলাগুলো রোহিঙ্গা আর বাংলাদেশিদের শহর হয়ে গেছে। দেশের সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়ে দিয়েছে যে রোহিঙ্গা আর বাংলাদেশিদের ফেরত পাঠাতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় পাঠাচ্ছেন। তারা যে কোনো দিন যে কোনো মানুষকে মারেন। অন্য রাজ্যের পুলিশ এসে উগ্রবাদী সময় তাদের ধরে নিয়ে যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় ধরছেন না। তিনি চান হেন তেন প্রকারে সাড়ে সর্বনাশ করে, এমনকি তাদের ভোটারদেরও সাড়ে সর্বনাশ করে। যে কয়েকজন তৃণমূলকে দু একটা ভোটও দিই তাদেরও সর্বনাশ করে নিজের ক্ষমতা, নিজের টাকা বজায় রাখতে। হিন্দুত্ব নষ্ট করেছেন, হিন্দু মুসলমানের সম্পর্ক খারাপ করেছেন, বাংলাদেশি এবং রোহিঙ্গা মুসলমান ঢুকিয়ে দিয়েছেন, যা সারা পৃথিবীতে কোনো দেশ করে না। গর্হিত আন্তর্জাতিক অপরাধ করেছেন, পুলিশকে দলদাস বানিয়েছেন। একটা অংশের বড় আইএস আইপিএসরা তারা অন্যায় সরকারি পদ্ধতিতে কিভাবে হবে সেটা দেখিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে লুটের টাকা রোজগার করছেন। এটা আমরা দেখছি। এটার অবসান হোক, আমরা চাই পশ্চিমবঙ্গ বাঁচুক। এবারে অভিনেতা রুদ্রনীলের কাছে একটা প্রশ্ন করবো আমি। রাজ চক্রবর্তী বা পরমত আপনার খুব ভালো বন্ধু ছিলেন, শেষবার কবে কথা হয়েছে? মাঝে মাঝে দেখা হয়, কথা হয়। আমাদের যখন ফিল্ম ফ্রেটার্নিটির, ফিল্ম জগতের কোনো কাজ হয় তখন দেখা হয়, কথা হয়। আমাদের যেভাবেই এই কাজটা নিয়ে কথা, তো সেইভাবেই কথা হয়। দেখুন, রাজনৈতিক মতপথ আমাদের আলাদা। একটা অফিসে যে মানুষ চাকরি করে, সেই অফিসে তো কেউ তৃণমূল করছে, কেউ বিজেপি করছে, কেউ কংগ্রেস করছে, কেউ সিপিএম করছে, কেউ অন্য কোনো দল করছে বা কেউ করছে না। কিন্তু ভোটার তো কেউ যে কোনো রাজনৈতিক দলের। কেমন? তো তা বলে কি সেই অফিসগুলো বন্ধ হয়ে যাচ্ছে? তাই না? বাসে ট্রেনে উঠছেন না বিভিন্ন রাজনৈতিক মতের পথের লোকেরা। আমি বাজার করার সময় কি বলবো আপনি কি তৃণমূল করেন, তাহলে আলু কিনবো না? তা তো নয়, একদমই নয়। এগুলো মতের লড়াই, পথের লড়াই। আমাদের চূড়ান্ত আবেগে থাকা কিছু কর্মীরা আছেন যারা সামলাতে পারেন না। যে অন্যায়টা গ্রাউন্ডে হয়, অন্যায় হলে অবশ্যই আমরা প্রতিবাদ করি, তখন তো কথা বলি। কিন্তু জীবিকার জায়গা, যেটা আমাদের অফিস, কাজ করবার জায়গা, ভাত খাবার জায়গা, যেখানে বিভিন্ন দর্শক তৃণমূল করে বলে
বিজেপি, সিপিএম বা অন্য রাজনৈতিক দল যারা করে তারা ওই সিনেমা দেখতে যাবে না ওর প্রজাপতি, এমনটা হয় নাকি? এই আমার ছবি বেরোচ্ছে গৃহপ্রবেশ আর কয়েকদিনের মধ্যে, তারপর দেব আর আমার একসঙ্গে করা ধূমকেতু, তারপর আমার আর পরমব্রতর করা হাওয়া বদল 2, এই ছবিগুলো সবকটাই জনপ্রিয় হবে। সমস্ত রাজনৈতিক দলের ভোটার বা সমর্থক তারা তো দেখতে যাবেন। এটার সঙ্গে তো মিললে ধরুন আপনার সংবাদ মাধ্যম নিরপেক্ষ, কিন্তু আপনি তো কোনো একটা রাজনৈতিক দলকে ভোট দেন, সে কি মানুষ জানে? জানে না। প্রত্যেকটা সংবাদ মাধ্যমেই তো তাই, তারা নিরপেক্ষ হয়ে লেখেন, কিন্তু তারা তো কোনো একটা রাজনৈতিক দলের সমর্থক, সেটা কি মানুষ বোঝেন না? জানেন তো, কিন্তু কোথাও কোনো কাজ রয়েছে, সেই জায়গাগুলো আলাদা আলাদা হয়। আমাদের যারা দর্শকেরা কথা শুনছেন তাদের পাড়ার প্রতিবেশীরা কি কেউ অন্য রাজনৈতিক দল করেন না? তা বলে কি তারা মারামারি করছে রোজ, নাক ফাটিয়ে দিচ্ছে প্রতিবেশী? তা তো নয়। হ্যাঁ, যখন অন্যায় হবে তখন তো প্রতিবাদ করতেই হবে। ধরুন আপনার কয়েকজন বন্ধু, তারা কেউ এমএলএ, কেউ এমপি, আপনার আফসোস হয় শাসক ঘনিষ্ঠ হলে হয়তো আপনি হতে পারতেন। না, আমার আফসোস হয় যে তারা অনেকেই সমাজটাকে না চিনে এমএলএ আর এমপি চরিত্রে অভিনয় করতে নেমে পড়েছেন। ছোটবেলা থেকে ছাত্র রাজনীতি করে বড় হয়েছি, দল মত পাল্টেছি, কারণ সেই দলগুলো নিজেদের আদর্শ তারা রাখতে পারেননি, দলগুলোই নিজেদের আদর্শ পাল্টে ফেলেছে। তাই পশ্চিমবঙ্গের মানুষও তো বোকা নয়, যারা এই দলগুলোকে ভোট দিত। একটা সময় তো কংগ্রেসকে ভোট দিত একটা পরিবার, তারপর তো যুক্তফ্রন্ট মানে সিপিএমকে ভোট দিত, 34 বছর ধরে ভোট দিয়ে গেছে তারা। তারপর তো তারা ভোট পাল্টে প্রায় নির্দল মানে নিরপেক্ষ দল মমতা বন্দ্যোপাধ্যায়কে সাপোর্ট করেছিল, সব দল মিলে ভোট দিয়েছিল। তারপর মমতা বন্দ্যোপাধ্যায় সততার প্রতীক লিখতে গিয়ে সেটা মুছে ফেললেন এবং নিজে হয়ে উঠলেন সততার প্রতীক, চোরেদের রানী, ওনার ইচ্ছা। তাই সেখান থেকে প্রচুর মানুষ বেরিয়ে এসছেন, প্রচুর ভোটার বেরিয়ে এসছেন, পরিবর্তন তো হতেই থাকে। ছোটবেলায় যে বন্ধুর পাশে বসে আমি টিফিন না খেলে আমার ঘুম আসতো না, আপনি আমি বা আমাদের দর্শক জানে সেই বন্ধুটা এখন কেমন আছে। আমাদের বড় হতে গেলে তো পাল্টাতেই হয়। এবার কেউ অন্যায় জেনেও একই জায়গায় থেকে যায়, তাদের ইচ্ছা, তাদের ভালোবাসা, সেটা নিয়ে অভিযোগ নেই। কারো যখন পোষায় না, মনে হয় যে যেই দলটার বিশ্বাস করতাম সেই দল নিজের আদর্শ, বলুন না সিপিআইএম বলতো কংগ্রেস এই দেশটাকে বিক্রি করে দিয়েছে, এখন কংগ্রেসের সঙ্গে সমঝোতা করে মিছিল করছে। যে তৃণমূলদের খুন করতো, চোর বলে এই রাজ্যে, সেই তৃণমূলের সঙ্গে এখানে কুস্তি, দিল্লিতে দোস্তি। এটা ফার্স নয়, এটা ছলনা নয়, এটা মিথ্যাচার নয়, এটা সব থেকে বেশি দলবদলুগিরি নয়। আমি একই দলে রয়েছি থেকে থেকে প্রত্যেক সপ্তাহে একটা করে শত্রু পাল্টাচ্ছি, যাকে শত্রু বলতাম আজকে তাকে মিত্র বলছি। এটা তো সব থেকে খারাপ, বাড়িতে বউ রেখে অন্য বান্ধবীদের সঙ্গে প্রেম করার মতো। তার থেকে আমি ডিভোর্স করে অন্য স্ত্রীকে বিয়ে করেছি, এটা তো সম্মানের কাজ। ধরুন আপনার কোনো ভালো একটা বন্ধু আপনার ফোন করে বললো অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনার সাথে কথা বলতে চান, ফোন ধরবেন? ফোন কেন ধরবো না? কি বলতে চাইছে কে জানে, হয়তো তিনি অভিনয় শিখতে চান, যেমন কুণাল ঘোষ সিনেমা করতে নেমেছে। এত কয়লা কালি পাঁক মেখেছে তৃণমূলের নেতারা, তারা দেখেছে যে পশ্চিমবঙ্গের মানুষ অভিনয় গান ভালোবাসে, চল অভিনেতা সাজি বলে তারা অভিনেতা হওয়ার জন্য নেমেছেন। দর্শক সেটা সাপোর্ট করবে না, কারণ এটা ইলেকশনের আগে ছবিগুলো রিলিজ করবে, সেই জন্য একটু ইমেজ ক্লিন করবে। ব্রাত্য বসু শিক্ষা দুর্নীতি এমনভাবে করেছেন যে বিকাশ ভবনে ঢুকতে পারছেন না, তিনি সিনেমায় অভিনয় করে ক্লিন ইমেজ করার চেষ্টা করছেন। কুণাল ঘোষ সকাল বিকেল এত গালাগাল খান, বোধহয় ভোটে দাঁড়াবার তাল আছে, সেই জন্য নামছেন সিনেমাতে। আর দেখুন সিনেমা বানাতে সময় লাগে 6 থেকে 8 মাস। আমি এখন বলে দিচ্ছি, কত তারিখ আজকে, ধরুন জুন মাসের শুরু, 6 থেকে 8 মাস লাগে একটা সিনেমা তৈরি হয়ে রিলিজ হতে, কারেক্ট? জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, দেখুন 6 থেকে 8 মাস। ঠিক নির্বাচনের আগে এরা ক্যান্ডিডেট হবে, তখন সেইটার জন্য ছবিগুলো বানানো হচ্ছে, যাতে চোর জোচ্চোর ইমেজ থেকে অভিনেতা বা শিল্পী হয়ে গেলে মানুষের রাগ কমে যায়। তাই শিল্পের বা অভিনেতা সাবানটা মেখে পরিষ্কার করার চেষ্টা করছে, কিন্তু কয়লা সাবান দিয়ে ধুলে কালোই থাকে। মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করে বললেন রুদ্রনীল ঘোষকে যে তোমাকে রাজ্যসভা সাংসদ করাবে, তৃণমূলে জয়েন করো, কী করবেন? আমি সঙ্গে সঙ্গে 3-4টে নাম রেফার করে দেবো যে এদের করুন, এরা ভালো চুরি করতে পারে, অসুবিধে কোথায়? সাহায্য করতে তো অসুবিধে নেই। আমি ওনার বাড়িরই কয়েকজন আছে, তাদের নাম দিয়ে দিতে পারি। আবার যে যে চোরেরা ঠিক করে চুরি করতে পারেনি, হয়তো পড়ে গেছে, সেই জন্য নেতা মন্ত্রী হতে পারেনি, তাদের নাম পাঠিয়ে দেবো যে এদের করুন। উনি যেটাই করেন সেটা খুব নিয়ম মেনেই করেন। যারা চুরি করতে পারে, জোর চুরি করতে পারে, অন্যায় করতে পারে, মানুষ মারতে পারে, মানুষকে ঠকাতে পারে, তাদের ছাড়া তো উনি এমএলএ এমপি বানান না।
আপনাকে অসংখ্য ধন্যবাদ, অনেক সময় দিচ্ছে আমাদের। নমস্কার, ভালো থাকবেন। আচ্ছা, ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা। হ্যাঁ, যদি ঠিক এটা বলে রাজনীতি তো করছি। রাজনীতি হচ্ছে রাজার নীতি বা নীতির রাজা, যেটা নীতির শ্রেষ্ঠ, সেইটাই তো রাজনীতি। যারা এই সিঁদুর মুছছে তাদেরকে রাজনৈতিক উপায় তো দমন করতে হবে। তাই তো নরেন্দ্র মোদীজি এই সোফিয়া কুরেশি এবং ভূমিকা সিং, যারা আমার দেশের দুজন সংখ্যালঘু সম্প্রদায়ের বোন, তাদের হাতেই তো এই অপরাধীদের দমন করবার কড়া দায়িত্ব দেওয়া হয়েছে এবং তারা অসাধারণ যোগ্যতার মানুষ, তাই তারা সম্পন্ন করে দেখিয়েছেন। এটাই তো আমাদের রাজনীতি। তৃণমূলের রাজনীতির মানে হচ্ছে যে রাজা হয়ে নীতি চুরি করো, এটাই রাজনীতি। তৃণমূলের তো একটাই নীতি, তাদের শিক্ষানীতি আছে নেই? আপনি দেখান, যে কোনো কেউ দেখান, প্রত্যেকটা রাজনৈতিক দলের আমাদের দেশের একটা করে ম্যানিফেস্টো থাকে। আমাদের শিক্ষানীতি কি, বাণিজ্য নীতি কি, শিল্পনীতি কি, অর্থনীতি কি। প্রত্যেকটা রাজনৈতিক দল কারোর সঙ্গে কারোর মতান্তর থাকতে পারে যে আমার কোনটা বেস্ট, তোমার কোনটা খারাপ, সেটা নিয়ে মতান্তর থাকতে পারে। কিন্তু তৃণমূলের কোনো নীতি নেই এই ধরনের, না শিক্ষানীতি, না শিল্পনীতি, না বাণিজ্য নীতি, না স্বাস্থ্যনীতি, কোনো নীতি নেই। তবে একটা নীতি আছে যা অন্য কোনো দলগুলো নেই, দুর্নীতি। একটা নীতির উপরই তৃণমূল দাঁড়িয়ে। তাই তৃণমূলের মধ্যে একটা ক্ষণজন্মা দলকে নিয়ে আলোচনা না করা উচিত। তৃণমূল একটা অবস্থা, একটা কোম্পানি, টিএমসি, টাকা মারা কোম্পানি। সেই নিয়ে কথাবার্তা বলতে গেলে আপনাকে তৃণমূলের অফিসে যোগাযোগ করতে হবে, এবং যে তৃণমূল নেতারা একে অপরের মধ্যে কে বেশি টাকা চুরি করছে সেই নিয়ে ঝগড়া করে বা একে অপরকে গুলি করে দেয়, তাদের সঙ্গে আপনাদের আন্তরিক আলোচনা করতে হবে, তারা বলতে পারবে। বামপন্থীরা বলছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সিবিআইয়ের কাছে প্রচুর প্রমাণ থাকার সত্ত্বেও তারা অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার করছে না, কারণ তৃণমূল বিজেপি কোথাও একটা সেটিং। আমি বলবো এই সব জানতা যে বামপন্থীরা, যাদের মানুষ অবিশ্বাস করেছে বলে ছুঁড়ে ফেলে দিয়েছে বলে তো তারা শূন্য। কেন শূন্য? এই ধরনের কথাবার্তা শুনলেই বুঝতে পারা যায়। কিন্তু দেখবেন যখন তারা টেলিভিশন চ্যানেলে বা বিভিন্ন মঞ্চে এমন ভাষণ দেবে, আপনার কালকেই মনে হবে যে বিমান বসু বা লেনিন স্বর্গ থেকে, থুড়ি ওদের তো স্বর্গ নেই, কী যেন একটা আছে, সেখান থেকে নেমে এসে কালকেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হবে। এবং যারা এই কথাগুলো বলছেন তাদের মধ্যে যারাই ভোটে দাঁড়িয়েছেন, খোঁজ নিয়ে দেখুন, আমি মিথ্যে কথা যদি বলি আমার নামে মামলা করুন। প্রতিবেশীও ওদের ভোট দেয় না। তাই আমি বলবো যে প্ল্যাটিপাস বা এই ধরনের প্রাণীর মতো যারা রয়েছেন, যারা ভারতবর্ষের পতাকাকে অসম্মান করতেন, ইয়ে আজাদি ঝুটা হ্যায় বলতেন, যারা ভারতবর্ষকে কেটে মুসলিম লীগ এই জিন্না যখন পাকিস্তান তৈরি করছে সবথেকে বেশি যারা সাপোর্ট দিয়েছিল, তারা এই দেশ নিয়ে যেন কথা না বলে। যারা পাকিস্তানি উগ্রবাদী যারা ভারতীয়দের মারছে বলে নরেন্দ্র মোদীজির বীর এই দুই সৈনিক নেত্রে সোফিয়া কুরেশি এবং ভূমিকা সিংয়েরা যখন উগ্রবাদী মারছে, যাতে উগ্রবাদী না মারা যায়, কারণ এই উগ্রবাদী পাকিস্তানিদের জন্মই দিয়েছিল এই কমিউনিস্টরা, তারা শান্তি মিছিল বার করেছে, যুদ্ধ নয় শান্তি চাই। আপনার পরিবারের মা বোনের সিঁদুর মুছে দিয়ে আপনার বাড়ির ছেলেগুলোকে যারা মেরে দিল, আপনারা তখন মিছিল করলেন না। যখন তারা যাদের মারলো তাদেরকে আমার দেশের প্রধানমন্ত্রী যখন মারবার জন্য লোক পাঠাচ্ছে যাতে সেই ঘাতকদের না মারা হয়, সেই উগ্রবাদীরা যারা পৃথিবী জুড়ে মানুষ মারে, শুধু ভারতীয়দের নয়, তাদের জল বন্ধ করে দেওয়া হচ্ছে কেন? তাদের কেন মারা হবে? তাই শান্তি চাই, এটা নাকি যুদ্ধ। এরা কত বড় শয়তান এ তো মানুষের কাছে আরও স্পষ্ট করেছে। তাই এদের নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। যে কোনো সন্ধ্যেবেলা টিভি শোতে এদের দেখি আমার ঠাকুমার কথা মনে পড়ে যায়। ছোটোবেলা আমার যখন ঘুম না আসতো, এরাই তো আমাদের ছোটোবেলায় তো ভুল বুঝিয়েছিল, যখন এত মিডিয়া ছিল না, ইউটিউব ছিল না, বাড়িতে বাড়িতে খবরের কাগজ আসতো না, এত পোর্টাল নেই, যখন একটাই টিভি ছিল। আর পাড়াতে যে বজ্জাত লোকটা যার বাড়িতেই টিভি থাকতো তার মতো ভালো লোক হয় না, কারণ আমরা রামায়ণ আর মহাভারত দেখতে যেতাম, সব সিপিএমের নেতারাও দেখতে যেত। তো ফলত তাই এক পাড়ার ঘটনা, এক দেশের ঘটনা কি ঘটলো আমরা জানতে পারতাম না। আমরা জানতেই তো পারিনি যে কমিউনিজম তৈরি হয়েছে তো রক্তপাতের ওপরে। স্ট্যালিন, যার ছবি এরা ঝুলিয়ে রেখে দেয় বামপন্থীরা পার্টি অফিসে, তিনি 1 কোটির ওপরে মানুষ মেরেছিলেন। যে কেন কেউ এই তৃণমূলের মতোই সেম তো
যে তোমরা কমিউনিস্ট পার্টি করবে না, কমিউনিস্ট পার্টির বিরোধিতা করছো। 1 কোটি মানুষ মেরেছিল ওদের নেতা মাও সেতুং, 2.5 কোটি মানুষ মেরেছিল ওনাদের নেতা চে গুয়েভারা। সে নাকি একাই বিপ্লবী, আর বিপ্লবী ছিল না। তার আগে থেকে 1902 সাল থেকে বাংলার এই মাটিতে অনুশীলন সমিতি বলে পৃথিবীর সবথেকে বড় ঐক্যবদ্ধ ইন্টেলিজেন্ট শিক্ষিত ছেলে মেয়েদের নিয়ে তৈরি বিপ্লবী সংগঠন তৈরি হয়ে গেছে। আর এই সিপিএম আমাদের শিখেছিল বিপ্লব মানে চে গুয়েভারা। সে তো হাতে বন্দুক নিয়ে ঘুরতো আর মানুষ মারত, তাকে ফ্যান্টাসাইজ করানো হয়, আমাদের পড়ানো হয়েছিল এটাই বিপ্লবী। আরে যাদের হাতে মানুষ মারার রক্ত লেগে রয়েছে, যারা মরিচ ঝাঁপিতে জ্যোতি বসুর মুখ্যমন্ত্রীত্বে হাজার হাজার হিন্দু নমশূদ্র গরিবদের মেরেছিল, সেই ইতিহাস মুছে দেওয়া যাবে? যারা নকশাল বাড়ি করেছিল, যারা সাঁই বাড়ি করেছিল, ছেলেকে মেরে সেই রক্ত দিয়ে রক্তমাখা ভাত মাকে খাইয়েছিল, যারা ছোট আঙারিয়া করেছিল, যারা নন্দীগ্রাম করেছিল, কত বলবো? তারা শান্তির কথা বলছে। তাদের যে নেতাদের পুজো করে তাদের হাতে বন্দুক, মানুষ মেরে যারা বড় হয়েছে, তাদের বলবো যে তারা এখনো যে মিথ্যে কথা বলছেন তাদের বোঝা উচিত মানুষ এই মিথ্যেগুলো জেনে গেছে, নতুন কোনো ঢপবাজি করুক। তো যাই হোক, আমার ঠাকুমার কথা বলছিলাম। আমার স্বর্গীয় ঠাকুমা কষ্ট পাবে তার গল্প না বললে। আমার যখন ঘুম আসতো না, আমি আমার যার তো ভাই বোনেরা, তখন ঠাকুমা খাটে শুয়ে শুয়ে আমায় ব্যঙ্গমা ব্যঙ্গমীর গল্প বলতো। আমরা বিশ্বাস করে ঘুমিয়ে পড়তাম। এমনকি রাত্রিবেলা যখন ব্যঙ্গমা ব্যঙ্গমীর গল্প বলতো, আমরা উঠে বাথরুমে যেতেও ভয় পেতাম, জুজু আছে অন্ধকারে। তারপর সকালবেলা যখন ঘুম থেকে উঠতাম তো জুজু কোথায়, ব্যঙ্গমাও নেই, ব্যঙ্গময় নেই, বাবা আছে, মন দিয়ে পড়াশোনা না করলে ধোলাই দেবে। ঠাকুমাকে ওই রাত্রিবেলা গল্প বলার জন্যই ভাল লাগতো। সিপিএমের যারা প্রবক্তারা রয়েছেন, যারা খুব মন দিয়ে খুব যত্ন করে পরিশ্রম করে ভুল তথ্যকে এমনভাবে পরিবেশন করে মিথ্যে কথা বলে, তাদের আমার ঠাকুমার কথাই মনে পড়ে যায়। যে টেলিভিশন চ্যানেলে যেমন বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃ করে, ঠিক তেমনই আর কি সিপিএম টেলিভিশনে সুন্দর, দিনের বেলা যায় ঝরে। ঠিক আছে, তাই ওদের নিয়ে কথা বেশি আলোচনা না করা উচিত। তারা সংশোধিত হবেন না। এরাই তো ভারতবর্ষের আজাদি ঝুটা হ্যাঁ বলতো। তারাই তো বলতো যে কংগ্রেস দেশটাকে বিক্রি করে দিয়েছে ব্রিটিশের হাতে। সেই কংগ্রেসের সঙ্গেই তো বন্ধুত্ব এরা করেছে। এদের নেতারা দল পাল্টায় না, কিন্তু একই দলে থেকে বিভিন্ন দল যেগুলোকে শত্রু বলে দেশ বিক্রি করেছে, প্রত্যেক ধাপে ধাপে তাদের সঙ্গে সমঝোতা করে হাত মেলায়। তাই তো INDI জোট, যে কংগ্রেসকে বলেছিল দেশ বিক্রি করে দিয়েছে, দেশ বাঁচাতে সেই কংগ্রেসের সঙ্গে করমর্দন করেছে। এরা যে তৃণমূলকে চোর বলে, দেশ বাঁচাতে যাতে তৃণমূল সারা দেশ জুড়ে চুরি করতে পারে, সেই তৃণমূলকে নিয়ে দিল্লিতে ইন্ডি জোট করেছে। তাই তো এরা আরজি কর যখন অভয় বা তিলোত্তমাকে মমতা বন্দ্যোপাধ্যায় তার দুটো ডিপার্টমেন্ট, নিজের ডিপার্টমেন্ট পুলিশ এবং স্বাস্থ্য ডিপার্টমেন্ট দিয়ে পরিকল্পিত হত্যা করায়, তখন বাম আর অতিবাম পরিপক্ক ছাত্রনেতা, রাজনীতির নেতা সব 4-5 জনকে নামিয়ে দিয়েছিল। মনে যে টিভিতে তারা বিখ্যাত হয়েছে, ডাক্তারি করে বিখ্যাত হয়নি, জেনে রেখে দিন। তারা অনেকে সিনেমা করছে, ঠিক আছে, যা খুশি করুক। তারা বিখ্যাত হয়েছে কি করে? নিরপেক্ষ ডাক্তার, একটাও নিরপেক্ষ না। সে বাম আর অতিবামের ছাত্র রাজনীতি করতো কলেজে। এদের সামনেই সন্দীপ ঘোষ বছরের পর বছর দুর্নীতি করেছে, এরা চুপ ছিল। তাদের হঠাৎ করে আদর্শবাদী হয়ে উঠতে তাদের বন্ধুর লাশটা লাগলো। এরা জানে কে মেরেছে, কারা মেরেছে। এরা কোর্টে গিয়ে সত্যি কথা বলে না, অথচ কলকাতার রাস্তায় মিছিল করে, বিজেপিকে আটকাবার জন্য স্লোগান দেয়। অভিজিৎ গাঙ্গুলির মতো মানুষকে তারা বলেন গো ব্যাক। কারণ আমরা গিয়ে বিজেপি তো পরিষ্কার বলতে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে দূর হটো, মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করো। ভালো করে দেখে নিন, এই জুনিয়র ডাক্তাররা কেউ মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চায়নি সিপিএমের কথাতে। বাম অতিবাম এখানে জড়ো হয়েছিল, যারা নো ভোট টু বিজেপি স্লোগান দিয়ে মমতাকে বাঁচায়। কারণ মমতা তো ওদের INDI জোটে রয়েছে, ইন্ডি জোটে দিল্লিতে। ওরা তো জানে মমতা বন্দ্যোপাধ্যায়েরই পরিকল্পনায় তার 2 সেক্রেটারি, একজন স্বাস্থ্য দপ্তরের আর একজন পুলিশের, তারাই অপরাধ করেছে, প্রমাণ লোপাট করেছে, মেয়েটাকে মেরেছে। এদের মতো বদমাইশকে কেউ চেনে না। এরা ভারতবর্ষের পতাকা জীবনে তোলেনি 15ই আগস্ট। এদের পার্টি অফিসে কোনো জায়গায় ভারতবর্ষে যারা স্বাধীনতা আন্দোলনে প্রাণ দিয়েছে, কাউকে কোনোদিন মালা দিতে দেখেছেন? দেখেননি। কোনোদিন সম্মানই করে না এরা। হঠাৎ করে যে ভারতবর্ষের পতাকা এরা জীবনে তোলেনি, অসম্মান করে। আজাদি ঝুটা হ্যায়,
বলে, যারা কাশ্মীর বঙ্গে আজাদি স্লোগান দেয়, দেশকে টুকরো টুকরো করার কথা বলে, তারা লাল পতাকা নিয়ে আনলে সবাই পালিয়ে যাবে দেখে আরজি কর আন্দোলনটাকে শেষ করে দিল তিরঙ্গা পতাকা, সেটাকে মিথ্যে মিথ্যে দেশভক্ত সাজবার মিথ্যে অভিনয় করে মানুষ ধরেনি, তাই তো মানুষ সরে গেছে। তাই দেশ নিয়ে কথা এরা বলবে যারা পাকিস্তানের জন্ম দিয়েছে, যারা কুইট ইন্ডিয়া মুভমেন্টের বিরোধিতা করেছিল, গুগল করে পড়ে নিন, তারা ভারতবর্ষ নিয়ে কথা বলবে। আগে জানতে পারতাম না, যে বইগুলো আমাদের হাতে আসতো সেগুলোই পড়তাম, ভুল ইতিহাস লেখা হতো। গ্রেট ক্যালকাটা কিলিং, যেখানে জ্যোতি বসুর উপস্থিতিতে, জ্যোতি বসুর বন্ধু সুরাবর্দির নির্দেশে মুসলিম লীগের কর্মীরা তারা 10,000-এর ওপর হিন্দুকে হত্যা করেছিল, কেটে কুচিয়েছিল 3 দিন ধরে। গোপাল পাঁঠা, শ্যামাপ্রসাদ মুখার্জিরা না থাকলে আপনি আমি এই দেশে থাকতাম না, পূর্ব পাকিস্তান বা বাংলাদেশের বাসিন্দা হয়ে যেতাম এবং খুশি হতো কমিউনিস্টরা সেই সময়। সেই ইতিহাস বইগুলো তো আমাদের পড়ানো হয়নি। আজকে ইন্টারনেট ওপেন হয়ে যাওয়াতে সব তথ্য, সব বই আমাদের কাছে চলে আসছে, সব খবরের কাগজের কাট আউট কি হয়েছিল। তাই বামপন্থীদের কথা বলে তাদের নয় আর নাইবা ছোট করলেন, তারা ছোট হয়ে গেছে, তারা মিথ্যেটা হয়ে গেছে। এখন তারা কি নিয়ে আন্দোলন নামবে বুঝতে পারছে না। বিভিন্ন সময় বিভিন্ন বাংলাদেশি তোরা কিন্তু পথে নামেনি, কেন নামবে? হিন্দু মারা যাচ্ছিল তো, হিন্দু মরলে বামপন্থীরা পথে নামবে। কিন্তু প্যালেস্তাইনে যখন এত দূরে অন্য দেশ, বাংলাদেশের সঙ্গে আমাদের তো নারীর যোগাযোগ, বৃহত্তর ভারতবর্ষকে সঙ্গে বেইমানি করে মুসলিম লীগ কমিউনিস্টদের সহায়তায় তৈরি করলো পশ্চিম পাকিস্তান, তাদের নজর পড়ল তারপরেই অবিভক্ত বাংলাতে। এরাই তো সাপোর্ট করে এটাকে পশ্চিম পাকিস্তান বানাতে চেয়েছিল। তো যাই হোক, আলটিমেটলি ভারতবর্ষের সাহায্যে আবার তৈরি হলো বাংলাদেশ, সব তো আমাদেরই মাটি। বেইমানি তো এরা করেছিল, জ্যোতি বসুরা করেছিলেন, পড়ানো হয়েছে ভুল ইতিহাস, আজকে জানতে পারছি। সবাই জানেন এখন, গোপাল পাঁঠাকে জানতে দেওয়া হয়েছিল, আমি যদি খুব ভুল না করি 2005-এ মারা গেছিলেন উনি। কোন সরকার ছিল 2005-এ? গোপাল পাঁঠা না থাকলে আজকে আপনি আমি তো থাকতাম না। এই বামপন্থী নেতারা যারা 1946-এর পর থেকে 1971-এর পর থেকে বাংলাদেশের উগ্র ইসলামিক লোকেদের তাড়ায় তাদের মা বোনেদের ইজ্জত বাঁচাতে সুটকেস নিয়ে পালিয়ে এসেছিল এই বাম নেতারা এখানে। এই সুভাষ চক্রবর্তী, এই বুদ্ধদেব ভট্টাচার্য, এই জ্যোতি বসুরা, তারা এসে তাদেরই তোষণ করছে। এরা শিক্ষিত মুসলমান, দেশ ভালোবাসা মুসলমানের পক্ষে নয়। উগ্র ইসলামিক শক্তি যেটাকে সাপোর্ট দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছেন, এই বামপন্থীরাই কত 2009 সালে, যদি খুব ভুল না করি, তসলিমা নাসরিন, এরা শিল্প সংস্কৃতির নাকি বিরাট ধারক বাহক। তসলিমা নাসরিন, তিনি এমন কিছু সত্যি কথা লিখেছিলেন, এত বিখ্যাত লেখিকা, তার বিরুদ্ধে কিছু উগ্র ইসলামিক নেতা তারা কয়েক জায়গায় বিচ্ছিন্ন প্রতিবাদ করা শুরু করে। তাদের খুশি করে ওই 30% ভোট যেটা আজকে ঠকিয়ে মমতা নিচ্ছে, সেইটাকে নেওয়ার জন্য তসলিমা নাসরিনের মতো লেখিকাকে বুদ্ধদেব ভট্টাচার্য আর এই সিপিএম সরকার তাড়িয়ে দেয়। আজ তার উপর নিষেধাজ্ঞা উঠে গেল বিজেপি সাংসদ সৌমিক ভট্টাচার্যের রাজ্যসভায় কড়া ভাষণে এবং অ্যাপিলে। এখন সেই তসলিমা নাসরিন এখন মুক্ত, ভারতবর্ষের যে কোনো জায়গায় যেতে পারেন এবং ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে আসবেন, ছাল ছাড়িয়ে নেবেন উনি। চাকরিরা শিক্ষকদের কি ভবিষ্যৎ? চাকরিহারা শিক্ষকদের দুর্ভাগ্যজনক যে সর্বনাশটা। দেখুন, তৃণমূল দলচর সবাই জানে মানে, কিন্তু দল আর সরকার এক নয়। দল টাকা তুলতে পারে চাকরি বলে, কিন্তু ভুয়োদের চাকরি দেওয়ার ক্ষমতা, যোগ্যদের চাকরি দেওয়ার ক্ষমতা, আসল নকল গুলিয়ে দেওয়ার ক্ষমতা একমাত্র সরকারের আছে। মমতা বন্দ্যোপাধ্যায় তার বাকি মন্ত্রিসভাকে ডেকে নিয়ে সুপার নিউমারিক পোস্ট তৈরির মাধ্যমে সেই আসল নকল গুলিয়ে দিয়েছে। যে নকলেরা তাদের কোটি কোটি টাকা দিয়ে চাকরি পেয়েছে, তাদের বাঁচাবার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যাচার করছেন, গুলিয়ে দিচ্ছেন। সেই জন্যই তো হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, বসাকবাবুর বেঞ্চ, অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রথম ধরেছিলেন, তারপর দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ রায় দিয়েছিলেন
এই সুপার নিউমেরিকের মাধ্যমেই এরা যোগ্য অযোগ্য গুলিয়ে দিয়েছে। তাই এদেরকে জেলে পুরে জিজ্ঞাসাবাদ করা হোক এই মন্ত্রিসভাকে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে যাই হোক না কেন সুপ্রিম কোর্ট সবটাই রেখে দিলেন, মান্যতা দিলেন, কিন্তু এদের জেলে পড়ার সুযোগটা দিলেন না। আমরা সুপ্রিম কোর্টের রায়তে সন্তুষ্ট অসন্তুষ্ট হতে পারি, কিন্তু তৃণমূলের মতো যে বিচারক চোরেদের ধরেন তাদের নামে তো আমরা পোস্টার মারি না বা খারাপ কথা বলি না, নোংরা কথা বলি না, তাদের পরিবারকে ফাঁসাবার কথা তো ভারতীয় জনতা পার্টি বলে না। তাই আমরা বলছি না আমাদের খারাপ লেগেছে। পশ্চিমবঙ্গের মানুষও দেখতে পাচ্ছেন যে সেই শিক্ষকরা মার খাচ্ছে, যাদের চাকরি তৃণমূল চুরি করেছে, পুলিশ আর ক্রিমিনাল দিয়ে পেটাচ্ছে, রক্তাক্ত করছে, মেরে ফাটিয়ে দিচ্ছে। ছাত্রছাত্রী দেখছে যে তার শিক্ষক তাকে মারছে চুলের মুঠি ধরে, যেন সে চোর। তা তো নয়, তারই চুরি হয়েছে, শিক্ষা চুরি হয়ে গেছে একটা রাজ্যের। আর কি হতে পারে? তার মাঝখানে মমতা বন্দ্যোপাধ্যায় 7,000 স্কুল বন্ধ হয়ে গেছে। তিনি চান না মানুষ শিক্ষিত হোক। সেই স্কুল খোলার বন্দোবস্ত না করে 600 মাদ্রাসা শিক্ষা স্কুল খুলে দিলেন 2025-এর বাজেটে। আমি ভুল বলছি? কিন্তু মাদ্রাসায় কি পড়ানো হয়? ডাক্তার, ইঞ্জিনিয়ার। যেমন মুসলমান বাড়ির যে বাচ্চারা, তারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, সাংবাদিক, লেখক, চাকুরিজীবী হবে না। না মৌলবী হবার পড়াশোনা শেখানো হয়। ভাই, এই পড়াশোনা শেখানো হয়ে গেলে ধর্মীয়ভাবে ফান্ডিংয়ে তারা করুক না। আমরা যদি কাউকে গুরুকুল করাতে চাই, যতক্ষণ না সরকার করে দিচ্ছে, ততক্ষণ সেই ধর্মের লোকেরা তাদের ধর্মীয় শিক্ষা দেবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় স্কুল বন্ধ করে দিয়ে মাদ্রাসাতে যাতে মোল্লা মৌলবী তৈরি হতে পারে মুসলমান ধর্মের, যাতে তারা দারিদ্রতা আর বিভিন্ন রকম অন্ধত্বে ডুবে থাকতে পারে, সেই জন্য স্কুলগুলো বন্ধ রেখে দিচ্ছেন, স্কুল খুলছেন না, সবাই মরুক। এটা তো ক্লিয়ার লোকের কাছে। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।